গ্যাস সংকটে নরসিংদী শিল্পাঞ্চল সহ সারা দেশে কলকারখানা উৎপাদন ব্যাহত, শীঘ্রই সংকট সমাধানে আশ্বাস প্রধানমন্ত্রীর। এনসিপির কর্মসূচি ঘিরে হবিগঞ্জে উত্তেজনা, জেলা ছাত্রদল সভাপতি সহ শতাধিক নেতাকর্মীর নামে মামলা, পুলিশের কঠোর অবস্থান। নাটোরের গুরুদাসপুরে ভুল চিকিৎসায় পঙ্গু প্রায় বহু রোগী, অস্ত্রোপচারের ব্যর্থতায় ক্ষত স্থানে পচন, তদন্তে নেমেছে জেলা সিভিল সার্জন। এবং জুলাই আন্দোলনের এই দিনে বিকল্প হাতিয়ার হয়ে ওঠে ফেসবুক, প্রোফাইল লাল করে অভিনব প্রতিবাদ, মামলা দিয়েও দমানো যায়নি ছাত্র জনতাকে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। গ্যাসের তীব্র সংকটে নরসিংদীর শিল্পাঞ্চলে তৈরি পোশাক সহ বিভিন্ন কলকারখানা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত কিছুদিনের মধ্যে কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদন ব্যাহত হওয়ায় চরম উদ্বেগ ও অসন্তোষে রয়েছেন মালিক শ্রমিকরা। মাহবুবুর রহমানের তথ্যচিত্রে তাসিন তাইনের প্রতিবেদন। গত কিছুদিন ধরে নরসিংদীতে গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা সবখানেই দেখা দিয়েছে ভোগান্তি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তৈরি পোশাক, স্পিনিং ও সাইজিং মিল সহ উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে চোয়ালা এলাকার কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে, কোনোভাবে উৎপাদন হয় নাই এক কথা বলতে গেলে। অতি দ্রুত গ্যাস কিভাবে বৃদ্ধি করা যায়, গ্যাস সরবরাহ কিভাবে বাড়ানো যায়, সেই ব্যাপারে সরকারকেও পদক্ষেপ নিতে হবে। গ্যাসের সমস্যা, গ্যাস নাই, আর 10-15 দিন যাবত সবচেয়ে বেশি কারেন্টের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কাজ করবো কি করে? গ্যাস সরবরাহ যদি বন্ধ থাকে তাহলে আমাদের বেতন আমরা ঠিক মতো পাবো না। মিল বন্ধ হয়ে যায় তাহলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যাইব। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্প উৎপাদনে বড় প্রভাব ফেলছে। দ্রুত পরিস্থিতি উন্নতি না হলে শিল্প খাত বড় ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একবারে কোনো উৎপাদনই নাই, যার ফলে আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে যাচ্ছি। একদিনে মনে করেন যে আমাদের প্রায় 1.5-2 লাখ টাকা ক্ষতি হয়। মহেশখালীতে এলএনজি টার্মিনাল, এখানে একটা সমস্যা হয়েছে, তারা সম্ভবত এটা কাজ করতেছেন। আমার খুব অনুরোধ থাকবে তারা দ্রুততম সময়ে এটা সমাধান করে আমাদের জন্য গ্যাস দেয়, আমরা সুন্দরভাবে ফ্যাক্টরিটা আবার চালাতে পারি। সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ের এক বৈঠক শেষে সরকার প্রধানের আশ্বাসের বিষয়টি তুলে ধরেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কারখানা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে সরকার, যা ইতিবাচক পদক্ষেপ। এদিকে উত্তরাঞ্চলের প্রায় 16টি জেলার কৃষকের সেচ ব্যবস্থা নিশ্চিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এই খাতের ব্যবসায়ীরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এই খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উৎসাহ পাচ্ছেন উদ্যোক্তারা। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাত পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন উল্লেখ করে বিটিএম এর সভাপতি বলেন, গেল 17 বছরে এমনটা কখনোই দেখা যায়নি। উইলফুল বন্ধ, আরেকটা হচ্ছে পুরনো হয়ে গেছে বন্ধ, আরেকটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলাকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। তো আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। এদিকে সরকার প্রধানের সঙ্গে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, উত্তরাঞ্চলের 16টি জেলার কৃষকের সেচ ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। এইবার বিএনপি ক্ষমতা আসার পরে বরেন্দ্রকে সর্বোচ্চ অধিকার দিয়ে আমরা বরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বরেন্দ্রের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দিবেন, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধা সম্প্রসারণের কথাও জানান তিনি। কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। ওই অঞ্চলে কৃষি আরো সমৃদ্ধ হবে বরেন্দ্র কার্যক্রমের মধ্য দিয়ে। বিএনপি সরকার দ্রুতই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের দাবি পূরণ করবে বলে প্রত্যাশা জানান হাসান জাফির তুহিন। দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে প্রায় 2000 কোটি টাকার, এবং আরেকটি সম্মিলিত মেগা প্রজেক্ট সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরেন্দ্র অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গঞ্জ সহ 11 জনের নামে উল্লেখ করে অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার রাত 8টার পর হবিগঞ্জ মৌলভীবাজার সড়কের কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এই মামলা দায়ের করা হয়। এর আগে বিকেল 4:30টার দিকে মৌলভীবাজার হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর। পুলিশি বাধায় হবিগঞ্জের পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিতে পারেনি বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দুই পক্ষের কর্মসূচি ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে শহরে 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এমন পরিস্থিতিতেও এনসিপির নেতারা হবিগঞ্জের পথে রওনা হন। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সরকার এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নেয়। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একটি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে। যেটা আগে ছিল সেটাকে তারা অব্যাহত রাখছে। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ইতোমধ্যেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে বুধবার সকালে ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ম্যানিলায় সদ্য শেষ হওয়া অ্যাসোসিয়েশন রিজিওনাল ফোরামেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা হয়েছে তার। সেখান থেকে দিল্লি হয়ে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ হতে পারে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনা করতেই তার এ সফরে ওয়াশিংটনের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন বলে ধারণা করা হচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় ঢালচরে সরকারি বনাঞ্চল দখলে নিয়ে বাড়িঘর নির্মাণ ও বাড়িঘর নির্মাণ ও চাষাবাদ করছে ভূমিদস্যুরা। এতে কয়েক দশক ধরে গড়ে ওঠা উপকূলীয় সংরক্ষিত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন বন বিভাগ। ফিরোজ উদ্দিনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। মেঘনা নদীর বুকে জেগে ওঠা ঢালচর হাতিয়ার শুকচর ইউনিয়নের পশ্চিমে অবস্থিত। 1974 সালে চরটিতে বন বিভাগের নিয়ন্ত্রণে গাছের চারা রোপণ করে বনায়ন শুরু হয়। এখানে প্রায় 1000 একরের ম্যানগ্রোভ বন রয়েছে, যা উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি ঢালচরে বিভিন্ন বাহিনী গাছ কেটে বন উজাড়ের ফলে পশু পাখির অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হয়ে হরিণ ও বন্যপ্রাণী সহ বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে। উপকূলীয় এলাকা সরকারি জায়গার গাছগুলো সব কাটি দিয়ে গেছে, এবং সামনের দিকে বললা হইলে আমরা তো শহরে যারা থাকি তারা নদীতে বাসায় নিয়ে যাবে। এটা একটা সরকারি বাগান,
তারা ইসুফ, হারবেজ, জহির, সোহেল এই 4 জনে প্রতিটা দাগ বেশি গাছও তারা কাটছে, তারাই বিক্রি করছে। বাগানে অনেক পশু পাখি ছিল, এখন বাগান কাটিয়ে লাগার পরে এখন পশু পাখি নাই। নদী পানির কারণে এখন রাস্তাঘাট সব ভাঙি যেতেছে। দুর্গম ও জনবল সংকটের কারণে দখল ঠেকানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ যেটুকু করছে আমার মনে হয় যে বন বিভাগের যে জনসংখ্যার প্রয়োজন, যেটা আমাদের অর্গানোগ্রাম অলরেডি নতুন করার জন্য, নতুন করে অর্গানোগ্রাম করার জন্য এবং হলো জনবল বৃদ্ধি করার জন্য প্রস্তাবনা আছে, সেভাবে হলে পরে আমরা আরেকটু সক্ষমতা হয়তো। নোয়াখালীতে সংরক্ষিত ৭২,১৩২ একর বনভূমি রয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ভুল অপারেশনে পঙ্গু হয় পথে কয়েকজন রোগী। অস্ত্রোপচারের ব্যর্থতার কারণে ক্ষতস্থানে ধরেছে পচন। অঙ্গ হারানোর শঙ্কা নিয়ে এদের মধ্যে কেউ পুনরায় উন্নত চিকিৎসা নিচ্ছেন, কেউ বা অর্থের অভাবে ভুগছেন মরণ যন্ত্রণায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন মিজানুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। গুরুদাসপুর উপজেলার সিধুলি গ্রামের লালচান মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম বাম পায়ে হাড় ভাঙা নিয়ে আসেন স্বাস্থ্য কমপ্লেক্সে। অর্থোপেডিক বিশেষজ্ঞ জাহিদুল ইসলামকে দেখান। চিকিৎসক ব্যক্তিগত জাহেদা ক্লিনিকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। গেল জুনে ৬০,০০০ টাকায় সেখানে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী এক্সরেতে ড্রিল মেশিনের ফলাটি স্পষ্টভাবে দেখা গেলেও চিকিৎসক সেটি এড়িয়ে যান। ২৫ দিন পর সুস্থতার পরিবর্তে ক্ষত স্থানে পচন ধরে। এ অবস্থার কথা ডাক্তারকে বললে তিনি তাও এড়িয়ে যান। জাহিদুল ডাক্তার অপারেশন করলো, ঢাকা যায় সে ডাক্তার বলল আপনার পা তো বাঁচে না, ভুল চিকিৎসা আমাকে করে দিছে, আমি সেই ডাক্তারের বিচার চাই। এর প্রায় ১ বছর আগে একই উপজেলার চাচকৈর মধ্যমপাড়ার বাসিন্দা নাজিমুদ্দিনকে ৬০,০০০ টাকায় জাহেদা ক্লিনিকে হাঁটুতে অস্ত্রোপচার করেন ডাক্তার জাহিদুল। এখানেও সফল হয়নি অস্ত্রোপচার। পরবর্তীতে হাঁটুর পচন রোধে প্রায় ৭ লাখ টাকা খরচ করে নিঃস্ব হয় রোগী। রিলিজ দেয় যে আমি আর পারবো না, জব দেয়, তখন আমি বিকে দাম স্যারের কাছে যাই। বিকে দাম স্যার আমার পা দেখি বলে তোমার পা তো একবারে নষ্ট করে ফেলছে, অপারেশন ঠিক হয় নাই। একই অবস্থা বড়াই গ্রামের চা বিক্রেতা আবুল বাশারের স্ত্রী বৃদ্ধা জহুরা বেগমের ক্ষেত্রেও। হাতে ভুল অস্ত্রোপচারের কারণে পঙ্গুত্বের পথে সেই রোগীও। গাইড ডাক্তার কাছে অপারেশন করেছি, করার পর এখন অপারেশন ঠিক হয় না, আমি ঘুম পাড়তে পারি না, হাতের যন্ত্রণা কাটারি কিন্তু সবসময় থাকে। ভুল অস্ত্রোপচারের অভিযোগে ক্ষতিপূরণ সহ সেই চিকিৎসকের বিচার চেয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও স্বজনেরা। অভিযোগ অস্বীকার করে ডক্টর জাহিদুল ইসলাম বলেন, অস্ত্রোপচারে হাড় অনেক সময় জোড়া লাগে না, সেটা পুনরায় করতে হয়, আর এটা কোনো ভুল না। যেগুলো অভিযোগ উঠছে এগুলো আসলে অপচিকিৎসা বা ভুল চিকিৎসা নয়, এগুলো কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার। সর্বশেষ যদি জোড়া না লাগে, নন ইউনিয়ন হয়, অভিযোগের ভিত্তিতে চলমান তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অলরেডি তদন্ত শুরু করেছে, আমরা আশা করি যে সেখানের সত্য মিথ্যা উঠে আসবে, সেখানে রোগী কতখানি ক্ষতিগ্রস্ত, ডাক্তারের কতখানি ভুল ছিল, এগুলো সবই উঠে আসবে এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি দিনই যেন এক একটি রক্তাক্ত অধ্যায়। এর মধ্যে ৩০ জুলাই ছিল ভিন্ন মাত্রার একটি দিন। সেদিন রাজপথের পাশাপাশি প্রতিবাদের নতুন ভাষা খুঁজে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। হাজারো মানুষ নিজেদের ফেসবুক প্রোফাইল লাল রঙের রাঙিয়ে প্রকাশ করেছিলেন ক্ষোভ, প্রতিরোধ ও শোকের বার্তা। সেই দিনের ঘটানো প্রবাহ নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জুলাইয়ে উত্তাল আন্দোলনে একের পর এক প্রাণহানিতে শোকে স্তব্ধ গোটা দেশ। কয়েকদিনের সংঘর্ষে বহু প্রাণ ঝরে যায়, আহত হয় অসংখ্য মানুষ। স্বজন হারানোর বেদনা ছড়িয়ে পড়ে ঘরে ঘরে। রাজপথে কড়া নজরদারি, থমথমে পরিবেশ আর অনিশ্চয়তার মধ্যে আসে ৩০ জুলাই।
সেদিন প্রতিবাদের ভাষা বদলে যায়। রাস্তায় নামার সুযোগ সীমিত হলেও থেমে থাকেনি মানুষের কণ্ঠ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় লাল প্রোফাইল কর্মসূচি। হাজার হাজার মানুষ নিজেদের প্রোফাইল ছবি লাল রঙে পরিবর্তন করেন। লাল রং হয়ে ওঠে প্রতিবাদ, বিক্ষোভ আর শোকের প্রতীক। মুহূর্তে এই কর্মসূচি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে বাংলাদেশিদের মধ্যেও। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, লেখক, প্রবাসী বাংলাদেশি সহ নানা শ্রেণী পেশার মানুষ এই ডিজিটাল প্রতিবাদে অংশ নেন। লাল প্রোফাইল দ্রুতই পরিণত হয় শক্তিশালী প্রতিরোধের প্রতীক। যে প্রতিবাদে ছিল না কোনো স্লোগান, ছিল না মিছিল, ছিল কেবল কোটি মানুষের অভিন্ন অনুভূতির প্রকাশ। জুলাই আন্দোলনের ইতিহাসে তাই 30 জুলাই শুধু একটি তারিখ নয়, এটি ডিজিটাল প্রতিবাদ প্রতিরোধের এক অনন্য মাইলফলক। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। 24শে জুলাই আগস্টে সহিংসতার পাশাপাশি গায়েবী মামলা দিয়েও ছাত্র জনতার আন্দোলন দমাতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। আন্দোলনকারীদের অনেকের বিরুদ্ধেই সে সময় নাশকতা মামলা দেয়া হয়েছিল বলে জানিয়েছে তাদের পক্ষে কাজ করা আইনজীবীরা। জুলাই পরবর্তীতে সেই পরিবেশ অনেকটা বদলালেও ফ্যাসিবাদ মুক্ত হতে রাষ্ট্রের আরও সময় লাগবে বলে মনে করেন তারা। মুদাসসির আলীর প্রতিবেদনে বিস্তারিত। 24-এর কোটা সংস্কার আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী সরকার ছাত্র জনতার ওপর অমানবিক দমনপীড়ন শুরু করলে এই বিক্ষোভ স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে ফ্যাসিস্ট সরকার। সহিংস দমনপীড়নের পাশাপাশি আন্দোলনকারীদের গ্রেফতার করতে দেশজুড়ে অনেক গায়েবী মামলা দায়ের করা হয়। ওই সময় এক ব্যক্তির নামেই শতাধিক মামলা হওয়ার রেকর্ড আছে বলে জানান তৎকালীন হাইকোর্টের আইনজীবী এবং বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। তখন তো শুধু ছাত্রদের উপরে না, তখন যে বিএনপির কর্মীরা ছিল তাদের নামে যে কত অসংখ্য গায়েবী মামলা ছিল। একজনের ব্যাপারে আমি জানি যে তার একজনকেই প্রায় 400-র উপরে মামলা দেওয়া হচ্ছে। আন্দোলনের শেষ দিকে আগ্রাসী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার উপর নিষেধাজ্ঞা চেয়ে আন্দোলনকারীদের পক্ষে দায়ের করা রিটের শুনানিতেও অংশ নিয়েছিলেন বলে জানান এই আইনজীবী। 28শে জুলাই আমরা মামলাটা ফাইল করেছিলাম। এই সময় থেকে 4 তারিখ পর্যন্ত ওই রায় ঘোষণা হওয়ার পর্যন্ত ওই কয়েকদিন পুলিশের গুলি বন্ধ ছিল। জুলাই আন্দোলনের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরও তুলে ধরেন কিভাবে আইনের অপব্যবহার করে আন্দোলনকারীদের দমিয়ে রাখতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। হাজার হাজার লোক আগাম জামিন চাইতে আসতো, গায়েবী মামলা হতো, 65 লক্ষেরও বেশি মানুষ আসামি হয়েছিল। তখন পুরো হাইকোর্ট প্রাঙ্গণ মানুষের লোকে লোকারণ্য হয়ে গেছে। আগাম জামিন নিতে আসছে তারা কেউ জানে না তারা কোন মামলার আসামি, কিন্তু তারা মামলার আসামি হতেন, ভুতুরে মামলার আসামি হতেন। তবে যে চেতনা নিয়ে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছে তার অনেকটাই এখনো বাস্তবায়ন হয়নি বলে আক্ষেপ তার। জুলাইয়ের পরবর্তীতে আইন অঙ্গনে যে ধরনের পরিবর্তন সংযোজন হওয়ার কথা ছিল সেটি আপাতত আমরা ওই অর্থে ভালো দেখছি না। এক্সপেকটেশনটা ফুলফিল হবে তখন যখন এই বিচার ব্যবস্থাটা একটা দ্রুততম সময়ের ভিতরে ন্যায় বিচার মানুষ পাবে। এদিকে বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন ওই সময় রাষ্ট্রীয় বাহিনী ও প্রতিষ্ঠান দিয়ে সরকার আগ্রাসন চালালেও বর্তমানে তা হচ্ছে না। একটা বড় পরিবর্তন যেটা আমরা এনেছি যে পুলিশ এখন কোনো এই আন্দোলনের ব্যাপারে বাইতে ওইরকম গায়েবী মামলা কখনোই দেয় না। অতীতের সংকট কাটাতে আরও সময় প্রয়োজন বলেও মত দেন তিনি। 17-18 বছর বা আরও বেশি সময় ধরে যে অনিয়ম চলে এসেছিল সেটাকে যদি কেউ আশা করেন যে ওভারনাইট ঠিক হয়ে যাবে, ঠিক নয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 3 বছরেও শেষ হয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর উপর সেতু নির্মাণ কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতায় 1 বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে 30 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন 2 লক্ষাধিক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ পুরনো বেইলি ব্রিজ দিয়েই বাধ্য হয়ে চলাচল করছেন তারা। শহীদুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার।
2023 সালের অক্টোবরে শুরু হওয়া বীর মুক্তিযোদ্ধা ডক্টর মঈনুদ্দিন আহমেদ মিন্টু সেতু নির্মাণ কাজ চলতি বছরের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ এবং বর্ষার দোহাই দিয়ে 1 বছর ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নদী পারাপারে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ব্যবহারে ভোগান্তি বাড়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যখন এক সাইডে দুইটা গাড়ি চলাচল করে তখন এই ব্রিজ দিয়ে যানজট হয়। এই পাশ থেকে অটো গাড়ি যায় বা কিছু যায় তাহলে ওই পাশ থেকে আমাদের দাঁড়াতে হয়। জমি জামার বাড়ি ঘরের টাকা সরকার বুঝ দিচ্ছে না, ব্রিজের কাজ হচ্ছে না। কানসাট বাজার কত দূরে, এই দিকে ঘুরে অনেকটা জায়গা আমরা ঘুরে আসতে হয়। ব্রিজটার কাজটা যদি সম্পূর্ণভাবে হয় তাহলে আমাদের এই গাড়িগুলো দুইটা গাড়ি নির্বিঘ্নে আমরা পার হইতে পারবো। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে প্রশাসন ও জমি মালিকদের দীর্ঘসূত্রতার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি বন্যা, বৃষ্টি এবং জমি অধিগ্রহণ জটিলতার কারণেই থমকে আছে কাজ। কাগজপত্র দিতেই না পারে তাহলে কাজ বন্ধ রাখার কারণ কি? জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। এখন মিডল স্প্যানে যদি আমি কাজ শুরু করি ওখানে অনেক লোড ধরা আছে, বুঝছেন? অক্টোবর নভেম্বরে দিয়ে কাজটা স্টার্ট করব। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রকৌশল বিভাগ। জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদি সম্পন্ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাপ্রোচের কাজটাও সম্পন্ন করতে পারবো এবং এটা সম্পন্ন হলে আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে ব্রিজটা জনগণের সুবিধার্থে আমরা সম্পন্ন করে ব্যবহার উপযোগী করে দিতে পারব। দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন করে সেতুর কাজ শেষ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ এই 3 স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শুভজায়ন বৃদ্ধির লক্ষ্যে আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় 5 শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। নওগাঁর মান্দা উপজেলায় 8ম শ্রেণী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুর এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার উপর হামলা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকির প্রতিবাদে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা সানোয়ার হোসেন সানুকে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছে তার পরিবার। ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ ও অপরাধ কমাতে এবং সীমান্তবর্তী তরুণ তরুণীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 16 সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করেছে ঠাকুরগাঁও 50 বিজিবি। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলা কিউআর এর উদ্বোধন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল সহ 44টি শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার এবারের চলতি অর্থ বছরে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আল মামুন কাউসার শেখ। নাটোরের গুরুদাসপুরে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু ও নারী যৌন হয়রানি প্রতিরোধে কমিটি পুনর্গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পাইকুরহাটি ইউনিয়নের সোনই গ্রামের নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে মূল আসামি মেহেদী হাসান ও আনুসহ 9 জনের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পৌরসভার উন্নয়নে আপনার ভাবনা ও আমাদের প্রত্যাশা শীর্ষক বগুড়ার সোনাতলায় পৌর প্রশাসক ও এসিল্যান্ড জুয়েল মিয়ার সাথে সোনাতলা নাগরিক কমিটির মতবিনিময় সভা হয়েছে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা গোস্বামী নাট মন্দির প্রাঙ্গণে শুভ গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আল মামুন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ও মদিনী মণ্ডল ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারি জিআর চাউল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ফুটবল
ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা 2030 সালের বিশ্বকাপ সহ ফিফার সব টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছে। ফিফা তাদের প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব করেছে। এর প্রায় $2000 কোটি মূল্যের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছে ফিফা। উয়েফার দাবি, এতে ফুটবলের প্রশাসনিক নিয়ন্ত্রণ নষ্ট হবে। ফিফা সভাপতি পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে 55টি সদস্য দেশ নিয়ে জরুরি বৈঠকে বসেছে উয়েফা। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলোর শিরোনাম করেছে সংকটের সমাধান হতে পারে ছাদ বিদ্যুৎ। দেয়াল নির্মাণেই ত্রুটি, অর্থ বরাদ্দের পরও হয়নি সংস্কার। সরকারি হাসপাতালে 52% রোগ নির্ণয় যন্ত্র থেকেও নেই। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ভূমিকম্প প্রস্তুতি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা। ঢাকামুখী রোগীর চাপ সামাল দিতে দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। সময় মতো পদক্ষেপ না নেওয়ার কারণে শিল্পে গ্যাস সংকট। সমকাল শিরোনাম করেছে কিউআর প্রতিস্থাপনের শীর্ষে বিকাশ। লেনদেন সহজ করছে বাংলা কিউআর। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে তারেক রহমানের সফরের অপেক্ষায় আছে ভারত। দীনেশ ত্রিবেদী। বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা। আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস। যুগান্তর শিরোনাম করেছে শিল্পে গ্যাস সংকট সমাধানে আশ্বাস প্রধানমন্ত্রীর। 8 বছর পর খুলছে বিচারের দুয়ার। কান্নাও নিষেধ ছিল একরামের স্ত্রী সন্তানদের। মজুদ শেষ হবে 12 থেকে 13 বছরে। ফুরাচ্ছে গ্যাস, বাড়ছে শঙ্কা। এবং আমার দেশ শিরোনাম করেছে ঢাকা দিল্লি সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার, আনোয়ার ইব্রাহিম বলেছেন। ক্ষুদ্র ঋণে ধনী এনজিও। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গ্যাস সংকটে নরসিংদী শিল্পাঞ্চল সহ সারা দেশে কলকারখানার উৎপাদন ব্যাহত। শীঘ্রই সংকট সমাধানে আশ্বাস প্রধানমন্ত্রী। এনসিপির কর্মসূচি ঘিরে হবিগঞ্জে উত্তেজনা। জেলা ছাত্রদল সভাপতি সহ শতাধিক নেতাকর্মীর নামে মামলা। পুলিশের কঠোর অবস্থান। নাটোরের গুরুদাসপুরে ভুল চিকিৎসায় পঙ্গু প্রায় বহু রোগী। অস্ত্রোপচারের ব্যর্থতার ক্ষত স্থানে পচন। তদন্তে নেমেছে জেলা সিভিল সার্জন। এবং জুলাই আন্দোলনের এই দিনে বিকল্প হাতিয়ার হয়ে ওঠে ফেসবুক। প্রোফাইল লাল করে অভিনব প্রতিবাদ। মামলা দিয়েও দমানো যায়নি ছাত্র জনতাকে। এ ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohuna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।